রাতের নিস্তব্ধ ট্রেনের কোচে এক অসহায় গরিব তরুণীর কান্না যেন পুরো যাত্রাপথকে স্তব্ধ করে দিল। চোখের জলে ভাসতে ভাসতে সে কাতর কণ্ঠে বলে উঠল, সাহেব, আমার টিকিট চুরি হয়ে গেছে। কিন্তু সেই টিটিই যে নির্মমতা দেখালেন তা দেখে মানবতা নিজেই অশ্রুসিক্ত হয়ে কেঁদে উঠল। দোস্ত, এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছিল মধ্যপ্রদেশের ছোট শহর সুরপুরে বাস করা ২২ বছরের তরুণী মেঘনার সঙ্গে। মেঘনা সেদিন সকাল থেকেই কেমন যেন অস্থির হয়েছিল। তার হাতে ছোট্ট একটা ব্যাগ ছিল এবং তার মুখে হালকা চিন্তার ছাপ স্পষ্টভাবে ফুটে উঠছিল। তাকে সেই সন্ধ্যায় ট্রেন ধরে গোয়ালিয়র যেতে হবে। সেখানে তার বড় ভাই অর্জুন তার স্ত্রীর সঙ্গে থাকত। মেঘনা তার মা বাবার সঙ্গে সুরপুরেই থাকত। তার ভাই অনেক বছর আগে চাকরির জন্য গোয়ালিয়র চলে গিয়েছিল এবং এখন সেখানেই স্থায়ীভাবে বসতি গেড়েছে। কয়েকদিন ধরে অর্জুন বারবার ফোন করে বলছিল যে মেঘনা কিছুদিন তার কাছে এসে থাকুক। এই কারণেই অবশেষে মেঘনা যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। সন্ধে প্রায় ৬টা বাজে সে স্টেশনে পৌঁছে যায়। প্ল্যাটফর্মে হইচই চলছিল। লোকজন নিজেদের মালপত্র নিয়ে এদিক ওদিক ছুটছিল। চাওয়ালার ডাক, বাচ্চাদের কথা আর ট্রেনের সিটি সব মিলে স্টেশনকে শোরগোলে ভরিয়ে দিয়েছিল। মেঘনা তার ব্যাগ থেকে টিকিট বের করে একবার আবার দেখে নেয়। সিট, স্লিপার, কোচ S5-এ। টিকিট দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে প্ল্যাটফর্মের একটা বেঞ্চে বসে যায়। সময় ধীরে ধীরে কাটছিল। প্রায় আধ ঘণ্টা পর লাউডস্পিকারে ঘোষণা হয় যে গোয়ালিয়র যাওয়ার ট্রেন কয়েক মিনিটের মধ্যে প্ল্যাটফর্মে আসছে। এটা শুনেই প্ল্যাটফর্মে বসা লোকেরা হঠাৎ উঠে দাঁড়িয়ে যায়। সবাই নিজেদের জায়গা থেকে উঠে সেই দিকে এগোতে থাকে যেদিকে ট্রেন আসবে। মেঘনাও তার ব্যাগ সামলে ভিড়ের দিকে এগিয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যে ট্রেন প্ল্যাটফর্মে এসে থামে। দরজা খুলতেই হঠাৎ ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। প্রত্যেকে তাড়াতাড়ি ভেতরে উঠতে চাইছিল। মেঘনাও কোনো মতে নিজের ব্যাগ শক্ত করে ধরে ভিড়ের সঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করে। ভিড় এত বেশি ছিল যে অনেকবার তার ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছিল। কারো ব্যাগ তার কাঁধে লাগছিল, কেউ পেছন থেকে ধাক্কা দিচ্ছিল। অবশেষে সে কোনো মতে তার কোচ S5-এ পৌঁছে যায়। ভেতরে পৌঁছেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ধীরে ধীরে লোকেরা নিজেদের সিট ধরে নেয় আর পরিবেশটা একটু শান্ত হয়ে যায়। মেঘনা তার সিট খুঁজে নিয়ে ব্যাগ পাশে রেখে বসে পড়ে। কিছুক্ষণ সে শুধু জানালার বাইরে তাকিয়ে থাকে। ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে এগোতে থাকে। ট্রেন যখন গতি পায়, মেঘনা ভাবে এখন একটু আরাম করে বসা যাক। সে তার ব্যাগ খোলে যাতে পানির বোতল বের করতে পারে। কিন্তু তার হাত যেই ব্যাগের ভেতর যায়, তার মুখের রং বদলে যায়। সে তাড়াতাড়ি ব্যাগের ভেতর হাত ওড়াতে থাকে। সে আবার ব্যাগ উল্টে পাল্টে দেখে, কিন্তু যে জিনিসটা সে খুঁজছিল সেটা সেখানে নেই। তার পার্স উধাও। মেঘনার বুকের ধরফড়ানি হঠাৎ বেড়ে যায়। সে ঘাবড়ে গিয়ে ব্যাগটা আবার হাতড়ায়। প্রত্যেক পকেট দেখে, কিন্তু পার্স কোথাও পায় না। সেই পার্সে তার সব টাকা আর ট্রেনের টিকিট দুটোই ছিল। এখন তার মাথায় বুঝতে পারে যে যখন সে ভিড়ের মধ্যে ট্রেনে উঠছিল, ঠিক তখনই কেউ তার পার্স সরিয়ে নিয়েছে। তার গলা শুকিয়ে যায়। কিছুক্ষণ আগেও যে যাত্রা তাকে স্বাভাবিক লাগছিল, সেই যাত্রা হঠাৎ ভয়ে পরিণত হয়েছে। মেঘনা চুপচাপ সিটে বসে থাকে। সে কাউকে কিছু বলতেও পারছে না। আশপাশে বসা লোকেরা নিজেদের কাজে ব্যস্ত। কারও তার সমস্যার আঁচও নেই। ট্রেন লাগাতার এগিয়ে চলছে। রাত ধীরে ধীরে গভীর হতে থাকে। প্রায় 11টা বাজে। কোচের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে পড়েছে। কেউ উপরের বার্থে শুয়ে আছে, কেউ জানালার পাশে মাথা ঠেকিয়ে বিশ্রাম করছে। কিন্তু মেঘনার চোখে ঘুমের লেশ মাত্র নেই। তার মনে শুধু একটাই ভয় ঘুরছে, যদি টিটি এসে যায় তাহলে কি হবে। তার কাছে টিকিট নেই, টাকাও নেই। সে বারবার তার ফোন থেকে বাড়িতে ফোন করার চেষ্টা করছে, কিন্তু কেউ ফোন ধরছে না। হয়তো বাড়ির লোক ঘুমিয়ে পড়েছে। প্রত্যেক মিনিটের সঙ্গে তার অস্থিরতা বাড়ছে। ঠিক সেই সময় কোচের দরজার দিক থেকে কারো পায়ের আওয়াজ শোনা যায়। মেঘনা মাথা তুলে দেখে, একজন টিকিট চেকার ধীরে ধীরে সিটগুলোর দিকে এগিয়ে আসছে। তার হাতে টিকিট চেক করার মেশিন আর কাঁধে ব্যাগ ঝুলছে। মেঘনার বুক ধড়াস করে ওঠে। সে বুঝতে পারে এখন তার পালাও আসছে। কয়েক মুহূর্তের মধ্যে টিকিট চেকার তার সিটের সামনে এসে থেমে যায়। তার বয়স প্রায় ২৭ বছর হবে। মুখে কড়াকড়ি স্পষ্ট। সে মেঘনার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, টিকিট দেখান। এটা শুনেই মেঘনার হাত ঠান্ডা হয়ে যায়। সে ধীরে ধীরে মাথা তুলে সেই লোকটির দিকে তাকায়, কিন্তু তার ঠোঁট থেকে কোনো শব্দ বের হয় না। টিটি আবার বলে, টিকিট। মেঘনার চোখে ভয় স্পষ্ট। কয়েক সেকেন্ড চুপ থাকার পর অবশেষে সে ধীর গলায় বলে, সাহেব, আমার কাছে টিকিট ছিল, কিন্তু
টিটি গলা জড়িয়ে জিজ্ঞাসা করে, কিন্তু কি? মেঘনার গলা কাঁপছিল। ভিড়ে হয়তো কেউ আমার পার্স চুরি করে নিয়েছে, সেখানে টিকিট আর টাকা দুটোই ছিল। এটা শুনে টিকিট চেকার কয়েক মুহূর্ত তাকে ঘুরিয়ে দেখে, তারপর ঠান্ডা গলায় বলে, এমন গল্প আমি রোজ শুনি। মেঘনা তাড়াতাড়ি বলে, না সাহেব, আমি সত্যি বলছি। কিন্তু সে তার কথা পুরো শুনতেও চায় না। সে কড়া সুরে বলে, যদি টিকিট না থাকে তাহলে জরিমানা দিতে হবে। মেঘনা মাথা নিচু করে নেয়। আমার কাছে টাকাও নেই। এটা শুনে টিকিট চেকার কয়েক সেকেন্ড চুপ থাকে। তারপর সে একটু ঝুঁকে ধীরে ধীরে বলে, তাহলে তো একটাই রাস্তা বাকি থাকে। মেঘনা ভয়ে তার দিকে তাকায়। কোন রাস্তা? সেই লোকটির চোখে এক অদ্ভুত চকচকে ভাব। সে আরও একটু কাছে এসে ধীর গলায় বলে, যদি তুমি চাও তো আমি তোমার সাহায্য করতে পারি। মেঘনা বুঝতে পারে না সে কি বলতে চাইছে। সে আবার জিজ্ঞাসা করে, কেমন সাহায্য? টিকিট চেকার আশপাশে ঘুমন্ত লোকেদের দিকে তাকিয়ে তারপর ধীরে ধীরে বলে, কিন্তু তার জন্য তোমাকে আমাকে খুশি করতে হবে। এটা শুনেই মেঘনার শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। তার বুঝতে দেরি হয় না যে লোকটা কি বলছে। তার পায়ের তলায় মাটি সরে যায়। কয়েক মুহূর্তের জন্য সে একদম চুপ হয়ে যায়। তার চোখে ভয়, রাগ আর অসহায়তা সব একসঙ্গে দেখা যাচ্ছিল। সে বুঝতে পারছিল না এই মুহূর্তে কি করবে। উল্টো দিকে টিকিট চেকার তার উত্তরের অপেক্ষা করছিল। কোচে নিস্তব্ধতা। কয়েক মিনিট এভাবেই কেটে যায়। মেঘনা লাগাতার ভাবতে থাকে। আর অবশেষে প্রায় 10 মিনিট পর সে ধীরে ধীরে মাথা তুলে খুব ধীর গলায় বলে, যদি এটাই একমাত্র রাস্তা হয় তাহলে। মেঘনার ঠোঁট থেকে এই শব্দগুলো খুব কষ্ট করে বেরিয়েছে। তার গলা এত ধীর যে প্রত্যেক শব্দ তার গলায় আটকে যাচ্ছিল। বলার সময় তার চোখ নিচু হয়েছিল আর বুক এত জোরে ধরফর করছিল যে নিজের ধরফরানি নিজেই শুনতে পাচ্ছিল। টিকিট চেকার কয়েক মুহূর্ত তাকে দেখে। তার মুখে হালকা হাসি ফুটে ওঠে, যেন সে সেই উত্তরই পেয়েছে যার অপেক্ষায় ছিল। সে ধীরে ধীরে বলে, তাহলে চলো আমার সঙ্গে। মেঘনা কয়েক সেকেন্ড সেখানেই বসে থাকে। তার পা যেন ভারী হয়ে গিয়েছে। কিন্তু তারপর সে ধীরে ধীরে নিজেকে সামলে সিট থেকে উঠে যায়। তার পা ধীর, কিন্তু সে সেই লোকটির পেছনে হাঁটতে থাকে। ট্রেন তখন পুরো গতিতে অন্ধকার চিরে এগিয়ে চলেছে। কোচের অধিকাংশ লোক গভীর ঘুমে। চারদিকে হালকা অন্ধকার আর শুধু ট্রেনের আওয়াজ গুঞ্জন করছে। মেঘনার বুক ঘাবড়ানিতে ভরে যায়। সে বারবার ভাবছিল যে হয়তো তাকে না করে দেওয়া উচিত ছিল, কিন্তু এখন ফিরে যাওয়াও সহজ নয়। তার অসহায়তা তার সামনে দাঁড়িয়ে। টিকিট চেকার একবার আবার চারদিকে চোখ বুলিয়ে তারপর তার দিকে ফিরে দাঁড়িয়ে যায়। তারপর যা ঘটে সেটা সব খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ট্রেনের জোর আওয়াজের মাঝে মেঘনার চাপা কান্না কারো কানে যায় না। সে শুধু চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে আর সেই মুহূর্ত শেষ হওয়ার অপেক্ষা করে। কিছুক্ষণ পর টিকিট চেকার পেছনে সরে যায়। মেঘনা ধীরে ধীরে চোখ খোলে। তার মুখে কোনো ভাব নেই, কিন্তু তার চোখে জল ভরে আছে। টিকিট চেকার যেন কিছুই হয়নি এমন স্বাভাবিক গলায় বলে, চলো এখন ফিরে চলি। দুজনে ধীরে ধীরে ফিরে সেই কোচের দিকে আসে যেখানে মেঘনার সিট ছিল। যখন সে নিজের সিটে এসে বসে তখন মাথা নিচু করে নেয়। তার চোখ থেকে জল লাগাতার পড়ছে, কিন্তু সে কান্নার আওয়াজ বাইরে আসতে দেয় না। তার ভেতর যা ভেঙে গিয়েছে তা সে নিজেও বুঝতে পারছে না। টিকিট চেকার কিছুক্ষণ তার সামনে দাঁড়িয়ে থাকে। সে এখনও তাকে কাঁদতে দেখছে। প্রথমে সে চুপ ছিল, কিন্তু ধীরে ধীরে তার মুখের ভাব বদলাতে থাকে। তার হঠাৎ মনে হয় যে হয়তো সে খুব বড় ভুল করে ফেলেছে। সে ধীরে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তোমার খারাপ লেগেছে? মেঘনা কোনো উত্তর দেয় না। সে শুধু একবার মাথা তুলে তার দিকে তাকায়। তার চোখে এত জল যে সে কিছু বলতেই পারে না। তারপর সে মাথা নিচু করে আবার ফুঁপিয়ে ওঠে। এই দৃশ্য দেখে টিকিট চেকারের মনে অদ্ভুত অস্বস্তি হতে থাকে। সে তার জীবনে আগেও অনেক যাত্রীর সঙ্গে কড়া করে কথা বলেছে, জরিমানা নিয়েছে, কিন্তু আজ প্রথমবার তার নিজের কর্মের জন্য অনুতাপ হতে থাকে। কিছুক্ষণ সে সেখানে দাঁড়িয়ে ভাবে। তারপর সে ধীরে বলে, দেখো, যা হয়েছে তা তোমার ইচ্ছায় হয়েছে, আমি জোর করে করিনি। মেঘনা ধীরে মাথা তোলে। তার গলা খুব দুর্বল। সে বলে, আমি জানি আপনি জোর করেননি, কিন্তু এসব আমি কিভাবে ভুলব? তার কথা শুনে টিকিট চেকার একদম চুপ হয়ে যায়। কয়েক মুহূর্ত পর সে নিজের পকেটে হাত দিয়ে কিছু টাকা বের করে তার দিকে বাড়িয়ে দেয়।
মেঘনা অবাক হয়ে তার দিকে তাকায়। সে জিজ্ঞাসা করে, এই টাকা কেন দিচ্ছেন এখন? টিকিট চেকার ধীর গলায় বলে, তুমি তো বলেছিলে তোমার সব টাকা চুরি হয়ে গেছে, গোয়ালিয়র পৌঁছে তোমার দরকার লাগবে, এগুলো রেখে দাও। মেঘনা কয়েক মুহূর্ত সেই টাকাগুলো দেখে, তার মুখে কোনো ভাব নেই। তারপর সে ধীরে টাকা নিয়ে নেয়, কিন্তু তার জল এখনও থামেনি। টিকিট চেকার কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। হয়তো সে কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ পাচ্ছিল না। তারপর সে ধীরে বলে, যদি সামনে কেউ তোমার কাছে টিকিট চায় তাহলে আমার নাম বলে দিও, কোনো সমস্যা হবে না। এতটুকু বলে সে সেখান থেকে চলে যায়। মেঘনা তার সিটে চুপচাপ বসে থাকে। ট্রেন অন্ধকারে লাগাতার এগিয়ে চলছে। রাত ধীরে ধীরে কেটে যায়, কিন্তু মেঘনার চোখে ঘুম আসে না। সে জানালার বাইরে তাকিয়ে থাকে আর তার ভেতর চলা তোলপাড় বোঝার চেষ্টা করে। অনেকক্ষণ পর ক্লান্তির কারণে তার চোখ লেগে যায়। সকালে যখন ট্রেন গোয়ালিয়র স্টেশনে পৌঁছে তখন যাত্রীদের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি ব্যাগ তুলে ট্রেন থেকে নেমে যায়। স্টেশনের ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে সে নিজেকে সামলানোর চেষ্টা করে। সে চায় না যে তার মুখ দেখে কেউ বুঝতে পারে তার ভেতর কি চলছে। স্টেশন থেকে বেরিয়ে সে একটা অটো নেয় আর তার ভাইয়ের বাড়ির দিকে রওনা হয়। যখন সে তার ভাইয়ের বাড়ি পৌঁছে তখন সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করে। সে হেসে সবার খোঁজ খবর নেয় আর এমন আচরণ করে যেন সব ঠিক আছে। কিন্তু তার হৃদয়ের ভেতর যে ঝড় চলছে তা কেউ জানে না। সারাদিন সে চুপচাপ থাকে, কিন্তু তার মনে বারবার সেই রাত ঘুরতে থাকে। সে বারবার ভাবে যে যদি সেদিন তার পার্স চুরি না হতো তাহলে হয়তো এসব কখনো হতো না। রাত কোনো মতে কেটে যায়, কিন্তু পরের দিন সকালে হঠাৎ তার ফোন বেজে ওঠে। মেঘনা ফোন তুলে স্ক্রিনের দিকে তাকায়। নম্বরটা অচেনা নয়, সেটা সেই নম্বর যেটা সেই টিকিট চেকার গত রাতে তাকে দিয়েছিল। কয়েক মুহূর্ত সে ফোনটা দেখে, তারপর ধীরে ধীরে কল রিসিভ করে। যেই সে ফোন কানে লাগায়, উপাস থেকে একটা ভারী গলা শোনা যায়, আর সেই গলায় ঘাবড়ানি স্পষ্ট। ফোনের উপাসে সেই টিকিট চেকারই। কয়েক মুহূর্ত সে চুপ থাকে, যেন বুঝতে পারছে না কোথা থেকে কথা শুরু করবে। তারপর সে ধীর গলায় বলে, হ্যালো মেঘনা, তুমি বলছো? মেঘনা ফোন কানে লাগিয়ে হালকা গলায় বলে, বলছি। তার গলা স্বাভাবিক, কিন্তু তার ভেতর অনেক কথা একসঙ্গে ঘুরছে। কয়েক সেকেন্ড ওপাশ থেকে কোনো আওয়াজ আসে না। তারপর হঠাৎ সেই লোক বলে ওঠে, আমার তোমার সঙ্গে একটা কথা বলতে হবে। মেঘনা তার গলায় অদ্ভুত টেনশন অনুভব করে। সে জিজ্ঞাসা করে, কোন কথা? ওপাশ থেকে উত্তর আসে, ফোনে নয়, আমি তোমার সঙ্গে মিলে কথা বলতে চাই। মেঘনা কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। তার মনে তৎক্ষণাৎ গত রাতের সব কথা ঘুরতে থাকে। সে ভাবে এখন সে কি বলতে চাইবে। হয়তো ক্ষমা চাইতে চায়, হয়তো অন্য কোনো কথা। সে ধীরে জিজ্ঞাসা করে, কেন মিলতে চাও? ওপাশ থেকে কয়েক সেকেন্ড কোনো আওয়াজ আসে না। তারপর হঠাৎ সেই লোকটির গলা একটু ভারী হয়ে যায়। সে বলে, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে, আর আমি সেই ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে চাই। মেঘনা ফোনটা একটু শক্ত করে ধরে। সে সেই গলায় সত্যিকারের অনুতাপ অনুভব করে। কিছুক্ষণ ভেবে সে বলে, ঠিক আছে, কিন্তু এখন আমি গোয়ালিয়রে আছি। সেই লোক তাড়াতাড়ি বলে, কোনো সমস্যা নেই, যখনই তুমি একই রাস্তা দিয়ে ফিরবে তখন আমরা মিলতে পারি। মেঘনা একটু ভেবে বলে, দুদিন পর আমি সুরপুর ফিরব, একই ট্রেনে আসব। ওপাশ থেকে তাড়াতাড়ি উত্তর আসে, ঠিক আছে, আমি সেই দিন একই ট্রেনে ডিউটিতে থাকব। এরপর কয়েক মুহূর্ত দুপাশে নীরবতা, তারপর ধীরে ফোন কেটে যায়। ফোন কাটার পরও মেঘনা কিছুক্ষণ সেখানে বসে থাকে। তার মনে অনেক রকম প্রশ্ন উঠছে। সে বুঝতে পারছে না যে অবশেষে সেই লোকটা এখন কি বলতে চায়। উল্টো দিকে সেই টিকিট চেকারের রাতও শান্তিতে কাটছিল না। সেই রাতের পর থেকে তার বারবার মেঘনার কাঁদতে থাকা মুখ মনে পড়ছে। যখনই সে চোখ বন্ধ করে তখনই সেই দৃশ্য দেখতে পায়। সে তার ঘরে এদিক ওদিক ঘুরতে থাকে। তার মনে হয় যে সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছে। প্রথমে তার মনে হয়েছিল যে এসব একটা ছোট ব্যাপার, কিন্তু এখন তার অন্তরাত্মা তাকে লাগাতার খোঁচাচ্ছে। দুদিন সেই অস্বস্তিতে কাটায়। অবশেষে সেই দিন এসে যায় যেদিন মেঘনাকে সুরপুর ফিরতে হয়। সন্ধ্যার সময় সেই ট্রেন গোয়ালিয়র স্টেশনে এসে থামে। মেঘনা ধীরে ধীরে ট্রেনে উঠে তার সিটে গিয়ে বসে। তার বুকও একটু জোরে ধরফর করছে, কারণ সে জানে আজ আবার তার সঙ্গে সেই লোকটার দেখা হবে। কিছুক্ষণ পর সেই টিকিট চেকার সেই কোচে আসে। এবার তার মুখে সেই কড়াকড়ি নেই,
সে একটু গম্ভীর লাগছে। যখন তার চোখ মেঘনার ওপর পড়ে তখন সে কয়েক মুহূর্তের জন্য থেমে যায়, তারপর ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়ায়। কয়েক সেকেন্ড দুজনের মধ্যে নীরবতা। তারপর সে ধীর গলায় বলে, আমরা কি একটু পরে কথা বলতে পারি? মেঘনা মাথা নেড়ে হ্যাঁ করে দেয়। দুজনে কোচের দরজার দিকে চলে যায়। সেখানে হাওয়া জোরে বইছে, আর ট্রেন লাইনে জোর আওয়াজ করে এগিয়ে চলেছে। কয়েক মুহূর্ত সেই লোকটা চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর সে গভীর নিঃশ্বাস নিয়ে বলে, মেঘনা, আমি তোমাকে সবার আগে একটা কথা বলতে চাই। মেঘনা তার দিকে তাকিয়ে থাকে। সে বলে, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। সেই রাতে যা করেছি সেটা একদম ভুল ছিল। আমি আমার ভুল স্বীকার করি। তার গলায় এবার সত্যিকারের অনুতাপ। মেঘনা চুপচাপ তার কথা শুনি। সে এগিয়ে বলে, সেই রাতের পর থেকে আমার শান্তি নেই। সবসময় মনে হয় আমি একটা অসহায় মেয়ের সঙ্গে খুব অন্যায় করেছি। কয়েক মুহূর্ত দুজনের মধ্যে নীরবতা। তারপর মেঘনা ধীরে বলে, এখন এসব কথার কি লাভ? যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে। সেই লোকটা মাথা নিচু করে নেয়। তারপর হঠাৎ বলে, কিন্তু আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। মেঘনা অবাক হয়ে তার দিকে তাকায়। সে এগিয়ে বলে, আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই। এটা শুনেই মেঘনা পুরোপুরি চমকে যায়। তার বিশ্বাসই হয় না যে সে এইমাত্র কি শুনল। সে তাড়াতাড়ি বলে, কি? সেই লোকটা শান্ত গলায় বলে, হ্যাঁ, আমি সত্যি বলছি। যদি তুমি আমার সঙ্গে বিয়ে করো তাহলে হয়তো আমার মনে হবে যে আমি আমার ভুল সংশোধনের চেষ্টা করেছি। মেঘনা কয়েক মুহূর্ত তাকে দেখে। তার মনে অনেক রকম অনুভূতি একসঙ্গে উঠছে। তারপর সে ধীরে বলে, এই সিদ্ধান্ত আমি একা নিতে পারব না। সেই লোকটা তাড়াতাড়ি বলে, আমি বুঝতে পারি। মেঘনা এগিয়ে বলে, আমাদের বাড়িতে এমন সিদ্ধান্ত আমার বাবা নেন। এটা শুনে সেই লোকটা বলে, যদি তুমি চাও তো আমি তোমার বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে পারি। মেঘনা কয়েক মুহূর্ত চুপ থাকে। তারপর সে ধীরে বলে, যদি তোমার সত্যিই তোমার ভুলের অনুভূতি হয় তাহলে তুমি আমার বাবার সঙ্গে কথা বলতে পারো। সেই লোকটির মুখে প্রথমবার হালকা স্বস্তি দেখা যায়, কিন্তু সে এখনও গম্ভীর। ট্রেন তখন অন্ধকার চিরে এগিয়ে চলছে, আর দুজনের জীবনের পরবর্তী সিদ্ধান্ত এখন মেঘনার বাবার হাতে চলে যাবে। খ্যার দোস্ত, সেই কথোপকথনের পর কয়েক মুহূর্ত দুজনে চুপ করে দাঁড়িয়ে থাকে। হাওয়া জোরে বইছে, আর ট্রেনের আওয়াজের মাঝে যেন দুজনে নিজেদের চিন্তায় হারিয়ে গেছে। মেঘনা ধীরে তার দিকে তাকায়, আর কিছু না বলে ফিরে নিজের সিটের দিকে চলে যায়। তার পা ধীর, কিন্তু তার মুখে এখন ভয় কম। আর চিন্তা বেশি দেখা যাচ্ছে। উল্টো দিকে সেই টিকিট চেকারও কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। সে প্রথমবার তার হৃদয়ের বোঝা কারো সামনে রেখেছে। এখন তার শুধু এই ভয় যে কিরণ তাকে চিরকালের জন্য প্রত্যাখ্যান না করে। সেই রাতে দুজনের কারোরই ঘুম আসে না। মেঘনা জানালার বাইরে অন্ধকারে চলে যাওয়া গাছগুলো দেখতে থাকে। তার মনে অনেক প্রশ্ন উঠছে। সত্যিই কি সেই লোকটা তার ভুলের জন্য অনুতপ্ত? কোনো মানুষ কি এত বড় ভুলের পর সত্যিই বদলাতে পারে? সকাল হতে হতে ট্রেন সুরপুর স্টেশনে পৌঁছে যায়। মেঘনা ধীরে ধীরে ট্রেন থেকে নেমে স্টেশনের ভিড়ের মধ্যে বাইরে বেরিয়ে আসে। বাড়ি পৌঁছনো পর্যন্ত সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে, কিন্তু তার মনে চলা কথাগুলো বারবার তাকে অস্থির করে। বাড়ি পৌঁছে সে মায়ের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে, কিন্তু তার মুখের ক্লান্তি লুকানো যায় না। সন্ধ্যায় যখন তার বাবা বাড়ি আসেন, তখন মেঘনা সাহস করে তাদের বলে যে একটা ছেলে তাদের সঙ্গে দেখা করতে আসতে চায়। বাবা অবাক হয়ে জিজ্ঞাসা করেন, কোন ছেলে? মেঘনা বেশি কিছু বলে না। সে শুধু এতটুকু বলে যে সে রেলওয়েতে চাকরি করে আর তাদের সঙ্গে জরুরি কথা বলতে চায়। দুদিন পর সেই টিকিট চেকার তার মা বাবার সঙ্গে সুরপুরে পৌঁছয়। পুরো রাস্তায় তার বুক জোরে ধরফর করছিল। তার ভয়ও লাগছিল, আর আশাও ছিল যে হয়তো আজ তার জীবনের সবচেয়ে বড় ভুল সংশোধনের সুযোগ পাবে। যখন সে মেঘনার বাড়িতে পৌঁছয়, তখন সবার আগে সম্মানের সঙ্গে তার বাবাকে নমস্কার করে সামনে বসে। বাড়িটা খুব সাধারণ ছিল, কিন্তু সেখানে আপনত্ব স্পষ্ট অনুভব হচ্ছিল। কিছুক্ষণ সাধারণ কথাবার্তা চলে। তারপর অবশেষে সে সাহস জোড়ো করে বলে, আঙ্কল, আমি আপনার মেয়ের সঙ্গে বিয়ে করতে চাই। এটা শুনেই ঘরে কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। মেঘনার বাবা তার দিকে মনোযোগ দিয়ে দেখে জিজ্ঞাসা করেন, তুমি আমার মেয়েকে কিভাবে চেনো? সে পুরো সত্যি বলে না,
কিন্তু এতটুকু অবশ্যই বলে যে সে ট্রেনে দেখা হয়েছিল আর তার মনে হয়েছে মেঘনা খুব বোঝদার আর ভালো মেয়ে। বাবা কিছুক্ষণ ভেবে তারপর স্পষ্ট শব্দে বলেন, বেটা, আমরা খুব সাধারণ মানুষ, আমাদের কাছে দেনমোহর দেওয়ার মতো কিছু নেই। এটা শুনেই সে তাড়াতাড়ি বলে, আঙ্কেল, আমার দেনমোহর একদম লাগবে না, আমার শুধু আপনার মেয়ে চাই, আমি তাকে সবসময় খুশি রাখার চেষ্টা করব। তার কথায় সত্যতা ছিল। মেঘনার বাবা পরিবারের বাকি লোকেদের সঙ্গে পরামর্শ করে আর অবশেষে এই সম্পর্কের জন্য হ্যাঁ করে দেন। কিছুদিন পর দুজনের বিয়ে সাজামাটাভাবে হয়ে যায়। বিয়ের দিন মেঘনা বধূ সেজে মণ্ডপে বসেছিল। তার মনে অনেক অনুভূতি একসঙ্গে। অতীতের সেই রাতও মনে পড়ছিল আর ভবিষ্যতের নতুন শুরুও সামনে দাঁড়িয়ে। বিয়ের পর মেঘনা তার স্বামীর বাড়ি চলে যায়। শুরুর দিনগুলো সব নতুন ছিল, কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা সে অনুভব করেছে সেটা হলো তার স্বামী এখন তার সঙ্গে খুব সম্মান আর ভালোবাসা দিয়ে ব্যবহার করে। সে প্রত্যেক ছোট বড় বিষয়ে তার খেয়াল রাখে। তার মনে হয় যে হয়তো এটাই তার জীবনের আসল প্রায়শ্চিত্ত। সময় ধীরে ধীরে কেটে যায়। কয়েক বছর পর তাদের ঘরে বাচ্চাদের কলকাকলি বাজতে থাকে। এখন তাদের পরিবার হাসি খুশিতে থাকতে শুরু করে। কিন্তু কখনো কখনো যখন মেঘনা রাতে একা বসে, তখন তার মনে একটা প্রশ্ন অবশ্যই ওঠে। সত্যিই কি মানুষ তার ভুলকে অনুতাপ দিয়ে মুছে ফেলতে পারে, নাকি কিছু স্মৃতি এমন হয় যা সবসময় হৃদয়ের কোণায় থেকে যায়? দোস্ত, এই গল্প থেকে এই শিক্ষা মেলে যে কারো অসহায়তার সুযোগ নেওয়া সবচেয়ে বড় পাপ। মানুষের থেকে ভুল হতেই পারে, কিন্তু নিজের ভুলকে চেনা আর তাকে সংশোধন করার সত্যিকারের চেষ্টা করাও ততটাই জরুরি। কিন্তু এখন আপনারা বলুন, যদি আপনি মেঘনার জায়গায় থাকতেন, তাহলে কি সেই মানুষটাকে ক্ষমা করে তার সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিতেন, নাকি তার থেকে চিরকালের জন্য দূরে থাকাই সঠিক মনে করতেন? আর যদি আপনি সেই টিকিট চেকারের জায়গায় থাকতেন, তাহলে কি শুধু বিয়ে করাটাই তার কর্মের সঠিক প্রায়শ্চিত্ত বলা যায়? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। যদি গল্পটা আপনাকে ভাবতে বাধ্য করে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আর এমনই হৃদয়ে ছুঁয়ে যাওয়া গল্পের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। আবার দেখা হবে পরের গল্পে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন।